10 বছরের হুও ওয়ানজিয়া ছিল মার্শাল আর্টের প্রখ্যাত গুরু অ্যান্ডির ছেলে। অ্যান্ডি তার ছেলেকে কখনোই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে দিত না, আর এর কারণ ছিল তার ছেলের অ্যাস্তমা। তা সত্ত্বেও দেখে দেখে হুও একটু আধটু কুংফু শিখতে শুরু করেছিল। হুয়োর একমাত্র বন্ধু জিনসুন ছিল একটি মেধাবী ছেলে, যে কিনা হুয়োকে তার হোমওয়ার্কে সাহায্য করত, যাতে করে হুয়ো কুংফু প্র্যাকটিস করতে পারে। হুয়োর বাবা অ্যান্ডিকে সেই শহরের সবচেয়ে বেস্ট কুংফু মাস্টার যাও চ্যালেঞ্জ করেছিল। হুয়ো এই লড়াইটাকে নিয়ে খুব এক্সাইটেড ছিল। তার পুরো বিশ্বাস ছিল যে তার বাবাই জয়ী হবে। লড়াইয়ে অ্যান্ডি জাওয়ের থেকে এগিয়ে ছিল। অ্যান্ডি জাওয়ের ওপরে একটা বিপজ্জনক আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু অ্যান্ডি তার আদর্শগত কারণে সেই আক্রমণটি করা থেকে বিরত থাকে। এর বদলে যাও ভুল পদ্ধতিতে ওই লড়াইটিকে জিতে নেয়। তার নিজের বাবাকে পরাজিত হতে দেখে হুয়োর মন ভেঙে যায়। এবার জাওয়ের ছেলে হুয়োকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। তখন হুয়ো কনফিডেন্টলি জাওয়ের ছেলের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়, কিন্তু সে জাওয়ের ছেলের সামনে বেশিক্ষণ লড়তে পারে না। এই লজ্জাজনক হারের পর হুয়ো প্রতিজ্ঞা করে যে সে একদিন তিনজিয়াংয়ের সর্বশ্রেষ্ঠ কুংফু মাস্টার হবে, আর সে তার নিজের এবং তার পরিবারের হারানো সম্মানকে পুনরুদ্ধার করবে। জিনসুন এবং হুয়াও তার বাবার লাইব্রেরি থেকে মার্শাল আর্টের বই চুরি করে এবং এরপর সে বই দেখে দেখে শিখে দিন রাত প্র্যাকটিস করতে থাকে, সেটাও কোনো রকম বিশ্রাম নেওয়া ছাড়াই। এবার হুয়োর যখন মনে হয় যে সে পুরোপুরিভাবে প্রস্তুত, তখন সে জাওয়ের ছেলেকে লড়াই করবার জন্য চ্যালেঞ্জ জানায়। জাওয়ের ছেলে কনফিডেন্টলি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়, কিন্তু এইবার সে ট্রেন্ড হুয়োর সামনে বেশিক্ষণ লড়াই করতে পারে না। কিছু বছর পর হুয়ো মার্শাল আর্টে আরও দক্ষ হয়ে উঠেছিল। অনেক দিন হয়ে গিয়েছিল তার বাবা মারা গেছে, আর হুয়োর স্ত্রীও এখন আর এই পৃথিবীতে ছিল না। পরিবার বলতে তার কাছে ছিল তার একমাত্র মেয়ে, যাকে সে খুব ভালোবাসত। যাও এরপর তার শেষ লড়াইয়ের পরে হুয়ো আর কখনো হারেনি। হুয়ো বেশ অনেকগুলি লড়াই লড়েছিল, কিন্তু তার প্রতিপক্ষের মধ্যে কেউই এতটা দক্ষ ছিল না যে কেউ তাকে হারাতে পারে। হুয়ো কয়েক বছরের মধ্যে তার অনেক ফলোয়ার্স তৈরি করে ফেলেছিল, কিন্তু তার এই যাত্রায় তার মধ্যে অহংকারের জন্ম নেয়, আর সে আস্তে আস্তে তার বাবার আদর্শকে ভুলে যেতে থাকে। সে সবসময় মদের নেশায় ডুবে থাকত, আর তার শিষ্যরাও প্র্যাকটিসের বদলে আনন্দ উল্লাস করতেই ব্যস্ত থাকত। কখনো কখনো তো হুয়ো এতটাই মদ্যপান করে ফেলত যে সে তার বাড়িতে তার নিজের মেয়ের কাছে ফিরে যেতেই ভুলে যেত। সে তার পরিবারের সমস্ত টাকা কড়ি আনন্দ উল্লাস করেই উড়িয়ে দিয়েছিল, আর এবার তার ওপর অনেক টাকা ধারের বোঝা হয়ে গিয়েছিল। কিন্তু এই নিয়ে তার কোনো রকম পরোয়া ছিল না। একদিন সন্ধেবেলা সে তার সবচেয়ে প্রিয় বন্ধু জিনসুনের কাছে যায়। জিনসুন, যে কিনা এখন অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে গিয়েছিল, আর এর সাথে একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিকও। প্রতিবারের মতো হুয়ো মাঝরাত পর্যন্ত মদ্যপান করে এবং তার ফলোয়ার্সদের বিনামূল্যে খাওয়ারও খাওয়ায়। জিনসুনের হিসাবরক্ষক জিনসুনকে মনে করিয়ে দেয় যে গত 1 বছর যাবৎ হুয়ো তার বিলের পয়সা মেটায়নি, আর তার বাকির পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। সেই রাতে জিনসুন হুয়োকে একটু বোঝানোর চেষ্টা করে। জিনসুন জানত যে হুয়োর ফলোয়ার্সরা হুয়োকে শুধুমাত্র এই কারণে ভালোবাসত কেননা সে তাদেরকে বিনা পয়সায় খাবার খাওয়াতো। জিনসুন চাইতো যে হুয়ো তার এই খরচ করার অভ্যাসটাকে যেন কিছুটা শোধরায়, কিন্তু হুয়োর জিনসুনের এই কথাগুলো পছন্দ হয় না। হুয়োর কথা অনুযায়ী জিনসুন ছিল কিপটে। পরের দিন হুয়োর সাথে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিনের দেখা হয়। কিন ছিল একমাত্র প্রতিদ্বন্দ্বী যার সাথে হুয়োর এখনো পর্যন্ত কোনো লড়াই হয়নি। কিনও যেহেতু তার সমস্ত প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছিল, এই কারণে কিছু মানুষ কিনকে মার্শাল আর্টে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত। এবার হুয়ো এবং কিনের মধ্যে খুব তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হয়, যে কারণে হুয়োর ইগোয়ে আঘাত লাগে। সে তার শিষ্যদের ওপর এই রাগ মেটাতে থাকে, আর সেটাও কিনা ট্রেনিং চলাকালীন তার শিষ্যদের মারধর করে। এবার রাতের বেলায় হুয়োর একজন ফলোয়ার্সকে স্ট্রেচারে করে নিয়ে আনা হয়, আর জানা যায় যে
কিন ওই ব্যক্তিটিকে কোনো কারণে মারধর করেছিল। হুয়োর অনুযায়ী এই সমস্ত কিছু কিন রাগে এবং মনের জ্বালা থেকে করেছে। এইদিকে জিনসুনের রেস্তোরাঁয় কিন এবং তার পরিবারের সবাই মিলে কিনের জন্মদিন উদযাপন করছিল। ঠিক সেই সময় হুয়ো তার লোকজনদের নিয়ে সেখানে চলে আসে আর কিনের পাশের টেবিলে বসে মদ্যপান করতে থাকে। কিন হুয়োকে বলে যে তাদের দুজনের মধ্যে ঝামেলাকে আজ রাতের জন্য যেন সে আলাদা করে রাখে, কারণ কিনের পরিবারের সবাই তখন সেখানে ছিল। কিন্তু হুয়ো পিছু হটতে রাজি ছিল না। জিনসুনও হুয়োকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টে হুয়োর রাগের বশে জিনসুনের সাথে তার এতদিনের বন্ধুত্ব ভেঙে দেয়। আর হুয়ো এবার আরও রেগেছিল। সে কিনকে লড়াই করবার জন্য চ্যালেঞ্জ জানায়, আর সে কিনকে বলে যে কিন যদি তার এই চ্যালেঞ্জ গ্রহণ না করে তাহলে তাকে হুয়োর সামনে মাথা নত করতে হবে। এবার সেখানে উপস্থিত সবাই তাদের নিরাপত্তার কথা ভেবে রেস্তোরাঁ থেকে বাইরে বেরিয়ে যায়, আর তাদের দুজনের মধ্যে এক প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনেই মার্শাল আর্টে দক্ষ ছিল, কিন্তু হুয়োর মাথায় যখন রাগ চেপে যায় তখন সে লড়াইয়ের নিয়ম নীতি ভুলে যায়। সে কিনকে প্রচণ্ডভাবে ক্লান্ত করে দিয়েছিল, আর শেষে সে কিনের বুকে একটা প্রাণনাশক ঘুষি মারে, যার ফলে সেখানেই কিনের মৃত্যু হয়। এবার হুয়ো যখন তার বাড়ি ফিরে আসে তখন সে দেখে যে বিছানার ওপর তার মায়ের মৃতদেহ পড়ে রয়েছে। আসলে কিনের ফলোয়াররা হুয়ের ওপর বদলা নেওয়ার জন্য হুয়োর মাকে মেরে ফেলেছে। হুয়ো তার মায়ের মৃত্যুর শোকে কাঁদছিল, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায় যে তার মেয়েও তো বাড়িতেই ছিল। হুয়ো তাড়াতাড়ি করে তার মেয়ের ঘরে যায়, যেখানে সে তার জীবনের সবচেয়ে বড় আঘাতটা পায়। সে দেখে যে তার মেয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, আর তার হাতে ছিল একটা ছোট পাউচ, যেটা কিনা সে তার বাবার জন্য বানিয়েছিল। সেই মুহূর্তে হুয়ো একেবারে ভেঙে পড়েছিল। এবার হুয়ো যেই না তার বাড়ি থেকে বাইরে বেরোয় তখন সেখানে হুয়োর এক শিষ্য আসে, আর সে হুয়োকে বলে যে কিন হুয়োর যে শিষ্যকে মারধর করেছিল সেই ব্যক্তিটি কিনের স্ত্রীর সাথে অসভ্যতা করেছিল, আর তার নিজের স্ত্রীর আত্মসম্মানের জন্য কিন হুয়োর ওই শিষ্যকে মারধর করেছিল। কোনো রাগ বা মনের জ্বালা থেকে কিন ওই ব্যক্তিটিকে মারধর করেনি। হুয়োর মনে এবার দুঃখ, দুর্দশা এবং যন্ত্রণায় ভরে গিয়েছিল। সে তার বেঁচে থাকার আর উদ্দেশ্যই খুঁজে পাচ্ছিল না। সে তিনজিয়াং ছেড়ে যাওয়ার প্রথম জাহাজে উঠে পড়ে এবং গিয়ে জাহাজের এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। তার এই নিয়ে বিন্দু মাত্র কোনো চিন্তা ছিল না যে ওই জাহাজটা তাকে কোথায় নিয়ে যাবে। সে 6 মাস পর্যন্ত রাস্তাতেই ঘোরাঘুরি করতে থাকে, আর যখন তার মনে হয় যে জীবনে তার জন্য আর কোনো কিছুই অবশিষ্ট নেই তখন সে আত্মহত্যা করবার চেষ্টা করে। কিন্তু কয়েকজন লোক সঠিক সময়ে এসে হুয়োকে বাঁচিয়ে নেয়। সেই লোকগুলি হুয়োকে তাদের গ্রামে নিয়ে যায় এবং হুয়োর অনেক সেবা যত্ন করে। এবার জ্ঞান ফেরার পর হুয়ো কারো সাথে কোনো কথা বলছিল না। সেখানে মুন নামের একজন মেয়ে হুয়োর দেখভাল করছিল। মুনের ভয় হচ্ছিল যে হুয়ো হয়তো কোনোদিনই বিছানা থেকে উঠে বসবে না, কিন্তু মুনের অভিজ্ঞ দাদুর মতে সময়ের সঙ্গে সঙ্গে এরও আঘাত ঠিক হয়ে যাবে। একদিন মুনের মনে হয় যে হুয়োর মাথার চুল অনেক বড় হয়ে গেছে, তাই সেই হুয়োকে তার চুল কাটার কথা বলে। হুয়ো অনেক দিন পর বিছানা থেকে ওঠে এবং মুনের সাথে নদীতে যায়, যেখানে হুয়োর চুল কাটতে মুন সাহায্য করে। হুয়ো এবার আগের মতোই দেখতে লাগছিল। সে এবার ওই লোকগুলির গ্রামের একজন হয়ে উঠেছিল। চাষের কাজকর্মে হুয়ো সাহায্য করতে থাকে। এর পাশাপাশি রান্নাবান্নার কাজেও সে সাহায্য করতে শুরু করে। এবার 1 বছর কেটে গিয়েছিল। হুয়ো এবং মুন একে অন্যকে পছন্দ করতে শুরু করে। একদিন তাদের গ্রামের একটি বাচ্চা ছেলে অন্য গ্রামের একটি গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। মুনের ঠাকুমা এবং মুন সেই অন্য গ্রামের প্রধানের কাছে এই কারণে অনেকবার ক্ষমা চায়, কিন্তু তারা ওই বাচ্চাটিকে ক্ষমা করতে রাজি ছিল না, বরং তাদের প্রথা অনুযায়ী বাচ্চাটিকে মার খেতে হবে। তখন হুয়ো তাদের বলে যে বাচ্চাটির বদলে তোমরা আমাকে মারো, কিন্তু বড়দের জন্য নিয়মটা কিছুটা অন্য ছিল। শাস্তিস্বরূপ হুয়োকে সেই অন্য গ্রামের সর্দারের সাথে লড়াই করতে হবে। যদিও হুয়ো তাকে সহজেই পরাজিত করতে পারত, কিন্তু এখন সে তার জ্ঞান এবং শক্তির দ্বারা অন্য কাউকে আঘাত করতে চাইছিল না। এই কারণে লড়াইয়ের প্রথম দিকে
হুয়ো তো নিজের রক্ষা পর্যন্ত করে না, কিন্তু মুনের ঠাকুমার থেকে কিছুটা মোটিভেশন পাওয়ার পর হুয়ো কমপক্ষে নিজেকে বাঁচাতে থাকে। শাস্তির সময় শেষ হয়েই আসছিল, আর সর্দার তখনও পর্যন্ত হুয়োকে ছুঁতে পর্যন্ত পারেনি। সর্দার তার পরাজয় স্বীকার করে নেয়। পরের দিন হুয়ো, মুন এবং গ্রামের কয়েকজন বাচ্চা একসঙ্গে বসেছিল। বাচ্চারা হুয়োর থেকে কুংফু শিখতে চাইছিল, কিন্তু হুয়ো তাদের বারণ করে দেয়, কারণ হুয়ো জানত যে এই রকম শক্তি মানুষকে কি থেকে কি তৈরি করে দিতে পারে। হুয়ো চাইতো যে সেখানকার মানুষেরা ঠিক যেমনভাবে তাদের জীবনযাপন করছে ঠিক সেইভাবেই শান্তিতে জীবন কাটাক। এবার বাচ্চারা নিষ্পাপের মতো বলে যে হুয়ো এবং মুনকে একসঙ্গে খুব ভালো লাগে, কিন্তু এ কথাটা দুজনেই না শোনার ভান করে। কিন্তু তারা দুজন দুজনকে যে খুব ভালোবাসতে শুরু করেছিল এ কথাটা সত্যি। একদিন মুন তার মা বাবার কবরে যায়, যে কারণে হুয়োরও তার নিজের মা বাবা এবং মেয়ের কথা মনে পড়ে যায়, মারা যাওয়ার পর যাদেরকে সে ছেড়ে চলে এসেছিল। এবার হুয়োর মানসিক অবস্থা যখন আগের থেকে ভালো ছিল, তখন সে তার বাড়ি ফিরে যেতে চাইছিল, যাতে সে যেন তার মেয়ের কবরে গিয়ে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে। এবার হুয়ো যখন এ কথা মুনকে বলে, মুন তখন খুশি মনে তাকে উৎসাহ দেয়, এবং হুয়ো মুনকে কথা দেয় যে সে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে, আর সে মুনকে তার জন্য অপেক্ষা করতে বলে। এবার পরের দৃশ্যে আমরা দেখি যে হুয়ো তিনজিয়াংয়ে পৌঁছে গিয়েছিল। সেই জায়গাটি এখন আর আগের মতো নেই। কুইন সাম্রাজ্যের পতনের পর কিছু বড় বড় দেশ চীনের ওপর আক্রমণ করে চীনের ওপর তাদের আধিপত্য বিস্তার করেছিল। হুয়োর শহর তিনজিয়াংও উপনিবেশে পরিণত হয়েছিল। এই কারণে অনেক সংখ্যক বিদেশিরা এখানে এসে তাদের সংস্কৃতিকে এখানে চালু করতে চাইছিল। হুয়ো এবার তার বাড়িতে যায়, যেটা কিনা এখন শুধুমাত্র একটা জীর্ণ শীর্ণ বাড়ি হিসেবেই রয়ে গেছে। হুয়োর পরিবারের পরিচারক লাইভ হুয়োকে সেখানে স্বাগত জানায়। তার পরিচারক পুরোপুরি চেষ্টা করেছিল যে সেই বাড়ির সমস্ত জিনিসপত্র ঠিক তেমনভাবেই রাখতে, ঠিক যেমনটা আগে ছিল। হুয়োর চলে যাওয়ার পর লুটেরাদের একটা দল টাকা পয়সার খোঁজে তার পুরো বাড়িটিকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। হুয়ো এরপর তার পরিবারের কবরস্থানে যায় এবং সে তার বাবার কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত হুয়ো বুঝতে পেরে গিয়েছিল যে তার বাবা সেই দিন ওই প্রাণঘাতক আক্রমণটি করা থেকে কেন বিরত ছিল, যেখানে তার বাবা ওই আক্রমণটি করে শহরের সর্বশ্রেষ্ঠ কুংফু মাস্টার হয়ে যেতে পারত। হুয়ো এরপর কিনের পরিবারের কাছে ক্ষমা চাইতে যায়, আর কিনকে সম্মান জানিয়ে কিনের ছবির সামনে সে তার মাথা ঝোঁকায়। এবার শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হুয়ো জানতে পারে যে হারকিউলিস ওপ্রে নামের একজন রেসলার তার সাথে লড়াই করবার জন্য চীনা লোকেদের চ্যালেঞ্জ জানাচ্ছিল। হারকিউলিস এখনো পর্যন্ত কোনো লড়াইয়ে পরাজিত হয়নি। চীনা ঐতিহ্যকে রক্ষা করার জন্য হুয়ো এবার হারকিউলিসকে চ্যালেঞ্জ জানাতে চাইছিল, যে কারণে তার কিছু অর্থের প্রয়োজন ছিল। এই জন্য সে তার বাল্যকালের বন্ধু জিনসুনের কাছে যায়, আর কিছু বছর আগে যা কিছু হয়েছিল তার জন্য সে জিনসুনের কাছে ক্ষমা চায়। হুয়ো তার করা ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছিল। এবার জিনসুন যখন জানতে পারে যে হুয়োর অর্থের প্রয়োজনটা কেন, জিনসুন তখন তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে হুয়োকে অর্থ দিতে বিন্দু মাত্র দেরি করে না। এবার হারকিউলিস এবং হুয়ো মুখোমুখি ছিল। যে কারোরই প্রথম দর্শনে এটাই মনে হবে যে হুয়োর মতো রোগা পাতলা একজন লোক তার থেকে দ্বিগুণ সাইজের একটা লোকের সামনে কিভাবে টিকে থাকবে। ম্যাচ শুরু হওয়ার আগে হুয়ো অ্যানাউন্সারের কাছে অনুরোধ করে বলে যে ম্যাচটি সততা এবং সত্যের সাথে হওয়া উচিত। তাদের দুজনের মধ্যে দূরত্বের সুযোগ নিয়ে সেই অ্যানাউন্সারটি হারকিউলিসকে তাতিয়ে দেয়। লড়াই এবার শুরু হয়, আর শুরুতেই হুয়ো তার নিয়ন্ত্রণ কায়েম করে বসে। ধীরে ধীরে লড়াইয়ের রোমাঞ্চ বেড়ে যাচ্ছিল, আর তখনই হুয়ো হারকিউলিসের প্রাণ বাঁচিয়ে নেয়। একজন সৎ খেলোয়াড়ের ন্যায় হারকিউলিস তার পরাজয় স্বীকার করে নেয়। এই লড়াইয়ের পর হুয়ো খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। এরপর সে সাংহাইয়ে জিনসুনের সঙ্গে দেখা করে। জিনসুন চাইতো যে সে একটি অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের তৈরি করবে, যেখানে সে চাইনিজ বাচ্চাদের কুংফুর কলাকৌশল শেখাতে পারবে। এর মাধ্যমে সে বিদেশি চাপের মধ্যেও নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবে। এরই মাঝে কয়েকজন বিদেশি আধিকারিক চীনা মানুষদের মধ্যে
হুয়োর জনপ্রিয়তা বৃদ্ধির কারণে অসুখী ছিল। তাদের ভয় ছিল যে বিদেশি লোকেদের বিরুদ্ধে হুয়োর এই লাগাতার জিতের কারণে চীনের লোকেরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে বসে। তখন তারা এই ব্যাপারে এটা নিশ্চিত করে যাতে পরের ম্যাচে হুয়োর পরাজয় হয়। তারা হুয়োর বিরুদ্ধে একই দিনে 4 জন বিদেশি লড়াকুর ম্যাচ আয়োজন করবার প্রস্তাব রাখে। জাপানি প্রতিনিধি মিস্টার মিতা এইবার হুয়োকে চিরদিনের মতো শেষ করে দেওয়ার ব্যাপারে কথা দেয়। হুয়ো জানত যে এটা তাকে হারানোর একটা চাল। তা সত্ত্বেও হুয়ো সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে। লড়াইয়ের আগে সে তার প্রতিদ্বন্দ্বী জাপানি চ্যাম্পিয়ন তানাকার সঙ্গে দেখা করে। তারা একসাথে বসে চা পান করে। তানাকাও ছিল হুয়োর মতোই একজন সৎ খেলোয়াড়। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এবার ম্যাচের দিন চলে আসে। হুয়োকে প্রথমে 3 জন লড়াকুর বিপক্ষে লড়াই করতে হয়। সেই লড়াকুরা হুয়োর সামনে 2 মিনিটও টিকে থাকতে পারে না। শেষে হুয়োর সামনে তানাকা আসে। তানাকা হুয়োর কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ তানাকার মতে এই লড়াইটা ঠিক নয়। সে হুয়োকে এই লড়াইটা না লড়ার জন্য বলে, কিন্তু হুয়োর এই লড়াই নিয়ে কোনো অভিযোগ ছিল না। এবার প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। তারা লড়াই করার জন্য নিজের নিজের পছন্দের হাতিয়ার বেছে নেয়। হুয়ো সাঙ্গিংকানের ব্যবহার করে, অন্যদিকে তানাকা লড়াই করার জন্য একটি তলোয়ারকে বেছে নেয়। লড়াই শুরু হয়ে যায়, আর লড়াই চলাকালীন ভুলবশত তাদের দুজনের হাতিয়ার নিজেদের মধ্যে বদলাবদলি হয়ে যায়। তানাকা সাঙ্গিগান চালাতে দক্ষ ছিল না। এই কারণে হুয়ো সততার সাথে তাদের হাতিয়ার নিজেদের মধ্যে বদলে নেয়। প্রথম রাউন্ড ড্র হয়। পরের রাউন্ড শুরু হওয়ার আগে হুয়ো বিশ্রাম করার সময় চা পান করতে থাকে, যার মধ্যে মিস্টার মিতা বিষ মিশিয়ে দিয়েছিল। আসলে মিস্টার মিতা যে কোনো উপায় হুয়োর পরাজয় দেখতে চাইছিল। এবার দ্বিতীয় রাউন্ড শুরু হতে না হতেই হুয়োর মাথা ঘুরতে থাকে। লড়াই সবেমাত্র শুরু হয়েছিল, আর ঠিক তখনই হুয়োর মুখ থেকে রক্ত বেরোতে থাকে। হুয়োর সুরক্ষার জন্য তানাকা সেই ম্যাচটাকে থামিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু হুয়ো যখন জানতে পারে যে তাকে বিষ খাওয়ানো হয়েছে, তখন সে ওই লড়াইটা চালু রাখাটাই ঠিক বলে মনে করে, কারণ সে তো এমনিতেই মারা যাবে। পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে যাওয়া সত্ত্বেও হুয়ো সেই টেকনিকটা ব্যবহার করে তানাকার বুকে ঘুষি মারে, ঠিক যে টেকনিকে সে কিনকে মেরেছিল। যদিও হুয়ো এবার তার ভুল থেকে শিক্ষা নিয়ে এইবার সে ওই ঘুষিটা মারা থেকে নিজেকে আটকে নেয়, কিন্তু তখনই সে নিচে পড়ে যায়। তানাকা তখন হুয়োকে সেই লড়াইয়ের বিজেতা বলে ঘোষণা করে, কারণ তানাকা জানত যে হুয়ো তাকে ওই ঘুষিটা মারতেই পারত, কিন্তু হুয়ো তেমনটা করেনি। শেষ পর্যন্ত হুয়ো তার বন্ধুর হাতে শুয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তানাকা মিস্টার মিতাকে ধাক্কা মেরে বলে যে তুমি জাপানের জন্য একজন কলঙ্ক। শেষে দেখানো হয় হুয়োর আত্মা কুংফু করতে করতে মুনের ঘরের সামনে পৌঁছে যায়। মুন দৌড়াতে দৌড়াতে তার বাড়ির বাইরে আসে, আর হুয়োকে দেখতে না পাওয়া সত্ত্বেও মুন হুয়োর আশার অনুভব করে।